আসসালামু আলাইকুম। অনেক দিন পর সবাইকে স্বাগত। আবারও বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। রাতের ইউনিক গাড়িতে আমরা রওনা দিলাম। আমাদের সহকর্মী আমরা 6 জন, সবাই আমরা প্রবালিয়ান। আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই দেখতে পাচ্ছেন শুভ্র সকাল। আমরা এখন সিলেটের পথে। আমাদের যাত্রা কিছুটা বিঘ্নিত ছিল। আমরা সরাসরি সুনামগঞ্জ যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। আমরা পরে রাতের গাড়িতে দামপাড়া থেকে ইউনিকে রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের বোটে উঠে গিয়েছি। আমরা পৌঁছাতে বিলম্ব হয়েছিল কিছুটা, যার ফলে আমরা নির্ধারিত আমাদের যে বোট সেটা মিস করি। পরে আরেকটি বোটে কন্ট্যাক্ট করে এখন আমরা উঠে পড়ি। দুদিনের জন্য আমরা এখন ভাসবো টাঙ্গুয়ার হাওরে। আমরা সিলেট হয়ে ঘুরে আসার কারণে প্রায় নির্ধারিত সময় 1.5 ঘন্টা দেরিতে আমরা সাহেববাড়ি ঘাটে পৌঁছাই। এখানেই কিন্তু পাশেই আছে হাছন রাজার বাড়ি। হাতে সময় থাকলে একটু ঘুরে দেখতে পারবেন। এটি বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমি একটু ঢুমে এসেছিলাম, ঘুরে দেখার সুযোগটা হয়নি। এই হচ্ছে আমাদের হাউস বোট। যাত্রা শুরু করলাম। সকালের ব্রেকফাস্ট খিচুড়ি, একটু রং চা। চমৎকার একটি জার্নি আপনারা দেখতে পাচ্ছেন। এই বোটে আমরা 2 দিন থাকবো। রং চা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে বেশ ভালোই লাগছিল। বিস্তীর্ণ জলরাশি। এর আগে নিকলে হাওড়ে গিয়েছিলাম, কেমন যেন একটা অদ্ভুত লাগে। যে আমি জানি এর খুব অল্প গভীরতা, এর নিচে হয়তো রাস্তাও আছে, মাঠ, অনেক কিছুই, কিন্তু যতদূর চোখ যে শুধু পানি দেখা যায়, তো খুব চমৎকার লাগে। এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। জুমে যতটুকু এসেছে আমরা এর কাছাকাছি যাব। আশেপাশে বিভিন্ন লোকালয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে আমরা একটু বিরতি দিয়েছি। একটু বিরতি বলতে নামাজের বিরতি ছিল এটা, যেহেতু শুক্রবার ছিল। আবারও চলতে শুরু করলাম। ওই যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। আমরা আসলে পুরোটা পথে মেঘালয়ের পাশে দিয়ে যাওয়া হয়। এটা একটা ভালো লাগে, চমৎকার। মেঘ দেখা যাচ্ছে, যখন হয়তো বৃষ্টিও হচ্ছে, নিশ্চিত নয় ঠিক। পরিবেশটা আসলে মোবাইলে যতটুকু ধারণ করা যায় এটা একেবারে নগণ্য। খালি চোখে আপনি যে সৌন্দর্যটা উপভোগ করবেন সেটার তুলনায় মোবাইলে বা ক্যামেরায় আমরা যেটাই ধারণ করি, হয়তো মোবাইল ক্যামেরা কোয়ালিটির কারণে কিছুটা তারতম্য হয়, কিন্তু যেটা অ্যাবসলিউট ভিউ, খালি চোখে আমরা যেটা দেখবো চোখের প্রশান্তির জন্য, সেটার সাথে কিন্তু এই ভিডিওর তুলনা চলে না। তাই এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে সরাসরি যেতে হবে। এটা হচ্ছে আমাদের বোটের ছাদ। হাউস বোটটি, একটা দোলনা আছে। চারপাশের ভিউটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, বিস্তীর্ণ জলরাশি যেটাকে বলে, প্রচুর পানি। আমরা গিয়েছি, আজ হচ্ছে 13 সেপ্টেম্বর। যদি আমি কণ্ঠ দিচ্ছি পরে, ভিডিও ধারণটা আগে অন ডেট, সেটা ছিল 13 সেপ্টেম্বর, বর্ষার শেষ। সেই হিসেবেও পানি যথেষ্ট ছিল, তবে আরেকটু আগে যেতে পারলে আরও ভালো হয়। আমাদের আসলে প্রোগ্রামটা আরও আগে ছিল, ডিলে হতে হতে আমরা সেপ্টেম্বরে চলে যাই। আমার মতে এই হাওড়ে ভ্রমণের উৎকৃষ্ট সময় হচ্ছে বর্ষা বা বর্ষার আগে পরে, এর বেশি না। আমরা কিন্তু সেপ্টেম্বরে গিয়েছি। আমাদের বোট হয়তো দেখবেন আপনারা, কিছু কিছু পয়েন্টে বোট আটকে গিয়েছিল এবং আমাদের সেখানে কিন্তু বেশ কিছু সময় নষ্ট হয়, যেটা এখানে আমাদের জন্য খুবই মূল্যবান ছিল।
কারণ আমরা চট্টগ্রাম থেকে আমরা 6 জন সহকর্মী একই প্রতিষ্ঠানে চাকরি করি, মানে পাশাপাশি অফিস, একসাথে 6 জন ছুটি নেওয়া সম্ভব ছিল না। একটা ফটো সেশন আমাদের এই বোটের যারা আছে সবাই মিলে এতে হিজলবন ওয়াচ টাওয়ারটা এখানে আছে। আমরা অবশ্য ওয়াচ টাওয়ারে উঠিনি, ছোট্ট দুই একটা বাবু ছিল আমাদের সাথে যারা বেশ দোলনায় ভালোই উপভোগ করেছে। আমরা ওয়াচ টাওয়ার উঠিনি, ওদিকে সময় নষ্ট করি না, বরঞ্চ আমরা হাওড়ে গোসল করেই সময়টা উপভোগ করেছি। আমরা সব মিলিয়ে 18 জন ভ্রমণার্থী ছিলাম এখানে। তার মধ্যে আমরা 6 জন হচ্ছে গ্রুপ বলে আমরা 2টি রুমে ছিলাম শেয়ার করে, 3 জন করে। এখানে আমাদের খরচ পড়েছিল পার হেড 4000 করে। এর মধ্যে আমাদের 2 দিনের এই ব্রেকফাস্ট, 1 দিন লাঞ্চ, 2 দিন লাঞ্চ, 1 দিন ডিনার। ইতিমধ্যে আমরা ওয়াচ টাওয়ারতে ঘুরে চলে এসেছি। এখন আমরা নীলাদ্রি লেকের পাশে আছি। আমরা রাতটা এখানে কাটাবো। এখানে সকাল আবার আমরা এখান থেকে ঘোরাটা শুরু হবে আমাদের। শুভ সকাল নীলাদ্রি লেক, যেটি শহীদ সিরাজ লেক নীলাদ্রি লেক নামে পরিচিত। আপনাকে স্পষ্টভাবে সাথে পরিচয় করে দেবো। আমাদের বোট এই মুহূর্তে আটকে আছে, কারণ রাতে বোট ঘুরতে ঘুরতে পানিতে কম পানিতে এসে চলে এসছে এবং এখানে আটকে আছে। অনেকক্ষণ চেষ্টার পরে আমরা এখান থেকে মোটামুটি ছাড়া পাই। তারপর আমরা কুলে গিয়ে নামি। আমরা 7:30টার মধ্যে ঘুরে চলে আসার কথা লাকমাছড়া, কিন্তু আমরা আসলে তখন রওনাই হতে পারিনি। এদিকে আমাদের বেশ কিছু সময় নষ্ট হয়েছে। সেই জন্য যেটা বলছিলাম যে হাওড়া আসলে সেটা হতে হবে বর্ষায়। চারপাশে ভিউটা দেখুন খুব সুন্দর। সম্ভবত বৃষ্টি হতে পারে, সেটা হলে আমাদের জন্য হবে একেবারেই সোনাই সোহাগা। আমরা অপেক্ষা করছি, আমাদের বোটকে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এখনও কোনো ব্যবস্থা হয়নি। আমরা অবশ্য অন্য একটি বোটে করে যাব। আমরা ঘুরে আস্তে আস্তে ওনারা বোট আশা করি ঠিক করতে পারবেন। আমরা নামলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে লাকমাছড়া। এইটা হচ্ছে লাকমাছড়া। দেখুন ওপাশে ভারত সীমান্ত যতটুকু দেখা যাচ্ছে, বেশ সুন্দর। লাকমাছড়া যে ছড়া, যেটা যে ঝর্ণাটা, সেটা কিন্তু ভারত সীমান্তে। ওটার পানিগুলো নেমে আসে এখানে। এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ সীমান্তে, যদিও নো মেস দেখতে পাচ্ছেন। লাকমাছড়ার যে ছড়া ওখান থেকে নেমে আসছে। ছড়া অবশ্য ভারতের অংশে, কিন্তু এত কাছে এসে একটু নিষেধাজ্ঞা অমান্য করলাম। দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে বিজিবি এসে আমাদেরকে এখান থেকে আরো বর্ষা আসতে হলে আরো চমৎকার ভিউ পাওয়া যায় এখানে, বেশ চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন সীমারেখা, একটা ছবি তুলে নিলাম। আমাদের লাকমাছড়া ঘোরা প্রায় শেষ। এখান থেকে আমরা যাব শহীদ সিরাজ লেক, যেটি অর্থাৎ নীলাদ্রি লেক। ওটাকে আবার এখানে স্থানীয়ভাবে কেউ কেউ মিনি সুইজারল্যান্ড বলে, কারণ ওখানে দেখতে পাবেন একটা সুন্দর একটা পরিবেশ, সবুজ একটা পরিবেশ, যেটাকে আমরা একটু সুইজারল্যান্ডের সাথে তুলনা করতে পারি। মিনি সুইজারল্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ পথ, পাহাড়গুলো কিন্তু সব ভারত সীমান্তে। এ হচ্ছে আমরা বর্ষাকালে আসতে পারলে আরও অনেক সুন্দর করে লাকমাছড়া শেষে আমরা এখন নীলাদ্রি লেকে, যেটির নাম আসলে শহীদ সিরাজ লেক, স্থানীয় নীলাদ্রি লেক নামে পরিচিত। যতটুকু জেনেছি, একটু করে কিছু শাপলা দেখছি, আপনাকে একটু দেখে নেওয়া যায়। এখানে দেখি এই যে শাপলা, লাল শাপলা। যতটুকু জেনেছি, এটা এক সময় চুনা পাথরের সম্ভবত খনি ছিল,
এই একবার যে যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, এরপর ওখানে স্বাভাবিকভাবে পানি জমে এবং এই চুনা পাথরের কারণে পানিগুলো একেবারে পরিষ্কার স্বচ্ছ নীল রং ধারণ করেছে। সেখান থেকে লেকটার নাম আসলে নীলাদ্রি লেক। এটা হচ্ছে নীলাদ্রির ব্যাখ্যা। স্বাভাবিকভাবে এখানেও দেখতে পাচ্ছেন লাকমাছড়ার মতোই। তো এই পাহাড়টা ভারতের অংশে, জাস্ট পাহাড়ের পরবর্তী অংশটাই বাংলাদেশ সীমায়। এই যে দেখা যাচ্ছে ভিডিওতে, এখানে যারা আসবেন একটু বলি, এখানে এই টেকের ঘাট থেকে আপনি নীলাদ্রি লেক দেখবেন, তো এটা ঘাটের সাথেই। আর একটু দূরত্ব যেটা আছে লাকমাছড়া, সেটা 1.25 কিলোমিটার মতো দূরে হেঁটে যেতে পারেন। এই একেবারে আর যদি একটু সময় বাঁচাতে চান সেক্ষেত্রে হয়তো আপনি বাইক নিতে পারেন। বাইক এখানে পার হেড 50 থেকে 100 টাকা আপনার বার্গেনিং করে করতে পারবেন, অথবা অটোতে যাওয়া যায়। প্রতি অটো আসা যাওয়া এই 300 থেকে 400 টাকা, 6 জন যেতে পারবেন একটা অটোতে। এখানে আবার একটা কায়াকিং এর সুযোগ আছে। এখানে ছোট ছোট কিছু নৌকাও আছে। এই কায়াকিং বা বোটিং এর মাধ্যমে লেকটাকে গ্যাদারিংটা বাড়ানো হয়েছে। এমনিতে পাড় থেকে সবাই লেক দেখবে, এটা সুন্দর। যেটা বলছিলাম, এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আমাদের মডেল ফারুক ভাই ছবি তুলছেন, 2 জন ফটোগ্রাফার। আমি একটু চারপাশের একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবুজ, খুব সুন্দর। তাহিরপুর উপজেলা 5 নম্বর সেক্টরের 5 নম্বর সাব সেক্টরের শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, দুঃখিত, অযত্নে পড়ে আছে। আমরা আবার বোটে ফিরে আসলাম। আমাদের এবারের গন্তব্য শিমুল বাগান, জয়নুল আবেদিন শিমুল বাগান, তাহিরপুর উপর। সেটাও যে কথাটা আবারও বলি, হাওড়ে ঘুরতে আসলে একেবারে উৎকৃষ্ট সময় হচ্ছে বর্ষা। আমরা দেশের বন্যা পরিস্থিতির নানা কারণে আমাদের ট্যুরটি বেশ কিছুটা পিছিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি চলে এসেছে। জুন জুলাই আগস্ট এই 3 মাস হচ্ছে সেরা সময়। আমাদের সাজুদা দোলনায় বসে বাতাস খাচ্ছেন। যিনি আসছেন দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাই, আমাদের চিফ কোঅর্ডিনেটর এই ট্যুরের। অসাধারণ একটা ভিউ। আমরা শিমুল বাগানের দিকে যাচ্ছি, কিন্তু পানি কম হওয়ার কারণে আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে। এই জাতীয় পতাকাটা সাধারণত আমি যেখানে যাই আমার সাথেই থাকে। আমরা শিমুল বাগানের কাছাকাছি চলে এসেছি।
এটি হচ্ছে জয়নুল আবেদিন শিমুল বাগান। কোন এক সময় উনি স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, উনি এই বাগানটি তৈরি করেন, ওনার নামে এই নামটি দেওয়া হয়েছে। এখানে প্রবেশ টিকিট আছে একটি 30 টাকা করে জনপ্রতি, কিন্তু আসলে খুব একটা মেনটেনেন্স নেই। সারি সারিভাবে লাগানো শিমুল গাছগুলো। তবে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, শিমুল, বুঝতে পারছেন শিমুল বাগান, শিমুল ফুল ফুটে কিন্তু বসন্তকালে। বসন্তকালে যদি আপনি আসতে পারেন সেক্ষেত্রে আপনি একটা পুরো চমৎকার ভিউ পাবেন, সম্পূর্ণ লাল যেটি ফুটে থাকবে। সবশেষে আমরা চলে আসলাম বারিককেটিলা। এটি একেবারেই সীমান্তে, এটা বারিককেটিলা ওঠার পথ। এই যে যাচ্ছি আমরা, এটা হেঁটে ওঠা যায়, বলতে গেলে 5-7 মিনিট। এর ওয়াচটাও বানাচ্ছে মনে হয়, শুধু কোনো কাজ আছে। যদি সেটাও কষ্ট লাগে, বাইকে উঠতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন বাইক ওঠার ব্যবস্থা রয়েছে, তবে ট্রেকিং বলতে তেমন কিছু না, এটা জাস্ট একটু হাঁটলে ওঠা যাবে। এই জায়গাটা থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনার যে সামনে যে নদীটি দেখছেন, এটি সেই বিখ্যাত জাদুকাটা নদী। এটি নিয়ে অবশ্যই একটি গল্প প্রচলিত আছে, যে কোনো একজন মা, তার সন্তানের নাম ছিল জাদু। উনি মাছ কাটছিলেন, পাশে তার সন্তান বসা ছিল, অন্য মানুষকে উনি ওনার সন্তানকে কেটে ফেলেন। সেখান থেকে এরকম একটি গল্প প্রচলিত আছে, যদিও সেটি খুব একটা বিশ্বাসযোগ্য নয়, জাদু কাটা নদী। তবে ভিউটা কিন্তু চমৎকার, মেঘালয়ের কোল ঘেঁষে আসা এই নদী। আমরা আপনাদেরকে একেবারে শেষ পয়েন্টে নিয়ে যাব, ওখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমান্ত পিলার, এখানে কিন্তু সীমানা শেষ, বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার হচ্ছে এটি। এর একেবারে খাড়া নেমে গেছে পাহাড়টি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ অংশ, এদিকে হচ্ছে ইন্ডিয়া। আমরা নোম্যান্স ল্যান্ডে আছে আবারও। খুবই চমৎকার একটি ভিউ এখান থেকে, তবে একেবারে খারাপ, বাচ্চা যদি থাকে একটু সাবধানে থাকতে হয়, কারণ স্লিপ করলে একেবারে নিচে পড়ে যাবেন। এখানে আসার কারণ হচ্ছে এখান থেকে নদীটা খুব সুন্দর দেখা যায়, অত্যন্ত চমৎকার, শান্ত। এটি আমাদের এই ট্যুরের সর্বশেষ স্পট। এইখান থেকে আমরা গিয়ে জাদুকাটা নদীতে গোসল সেরে আমরা আমাদের ফেরার যাত্রা শুরু হবে। আমরা কিন্তু এখনও লাঞ্চ করিনি। আমাদের যে ট্যুর গাইড অর্থাৎ হাউস বোটের যিনি ওনার পরামর্শ হচ্ছে আপনারা এখান থেকে ঘুরে টায়ার্ড হয়ে একেবারে গোসল করে খেতে বসেন, খেতেও ভালো লাগবে এবং আপনারা ঘুরতেও পারবেন। এবং আরও একটা ব্যাপার আছে যে আমাদের তাদের সময়টা সাশ্রয় হবে। আমরা কিন্তু যেহেতু দেরি করেছি, সকালে আপনাদেরকে বলেছিলাম লাকমাছড়া যাওয়ার আগে আমাদের বেশ কিছু সময় নষ্ট হয়, তাহলে আমরা এখানে এর মাঝখানে দিনের আলোতে খেয়ে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। খাওয়াটা হবে আমাদের ফেরত যাত্রার পথে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের এই বারিককেটিলা শেষ করে। আমরা এখন এই জাদুঘর নদীতে গোসল করব, কিন্তু এখানে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ভিউটা দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর ভিউ। এটি হচ্ছে নামার পথটি, রাস্তাটা একটু ভাঙা, বাইকে ওঠা যায়,
হেঁটে ওঠা যায়। যাদের খুব বেশি সমস্যা না তারা কিন্তু হেঁটে উঠতে পারবেন। প্রচুর গাছপালা রয়েছে। ও পাশে একটু বৃষ্টিও মনে হচ্ছে, কালো মেঘ। আমরা বাড়ি কেটে শেষ করে এখন যাচ্ছি নদীর ওপারে যাব। ওপারে গিয়ে আমরা গোসলটা করব। গোসলের ভিডিওটা হয়তো আপনাদেরকে দেখানোর সুযোগ হবে না, কারণ আমরা মোবাইল রেখে সবাই লাফঝাপে ব্যস্ত ছিলাম। তো একটা দুটো হয়তো ক্লিপিংস দেখি শেয়ার করা যায় কি না। সব ভিডিওতে যেটা বলি, আমাদের দেশটা অনেক সুন্দর। আসুন দেশটা ঘুরে দেখি, দেশকে ভালোবাসি। চলতে শুরু করছি আমাদের এখন টার্গেট সুনামগঞ্জ, এখানে আমরা গাড়ি ঢুকবো। আগেরবার সকালে অফিস করতে হবে। আমাদের আজকের লাঞ্চ, যদিও মাগরিব প্রায় কাছে, আমরা লেকে গোসল করে একেবারে সেরকম একটা ফ্রেশ হয়ে যে 6 জন একসাথে খেতে বসলাম। ইতিমধ্যে আমাদের নৌকা কিন্তু উল্টো পথে যাত্রা শুরু করেছে, বাড়ির পথে। আমরা এখান থেকে সুনামগঞ্জ গিয়ে গাড়ি ধরবো। তবে ওই যে বললাম সকালে যে দেরিটা হয়ে গেছে, সেটার কারণে আমরা নৌকায় হয়তো পুরোপুরি ফিরবো না, কারণ নৌকা আবার অর্ধেক পথে আটকাতে পারে। সেক্ষেত্রে আমরা গাড়ি ধরতে পারবো না, কারণ সকাল 6টায়, আগামীকাল সকালেই আমাদের 6 জনের অফিস। তাই নৌকার যিনি দায়িত্বে আছেন উনি আমাদেরকে বললেন যে আমাদের আনোয়ারপুর ঘাট থেকে তুলে দেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।